নেতাজি ইন্ডোরে তিনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজনের চাকরি যাবেন না। তো উনি কি একজনের চাকরি বাঁচাতে পেরেছেন? পারেনি তো। তো উনি বলছিলেন যাদের কাছে টাকা নিয়েছেন তারা যদি টাকা ফেরত না চায় তার জন্য। যে ধোঁয়াশা হচ্ছে এসএসসি নিয়ে, আপনি বহু বই লিখেছেন, এই দুর্নীতি নিয়ে বারবার কথা বলেছেন মিডিয়ায়, বাইরে, আমাদের কাছে বিভিন্ন রকম। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আবার শেষমেশ পরীক্ষাটা হলোই, এই যে চাল কাকড় মিশেই কি পরীক্ষা হলো, আমি বলছি এই পরীক্ষার ভবিষ্যৎ কি? নিয়োগ তো হতে হবে, এই নিয়োগটা কি স্বচ্ছভাবে হবে আদেও? কারণ একটা লিস্ট বেরিয়েছে, আরো তো বেনজাল পড়েই রইল। কোর্টের রায় আছে, অতএব সেটাকে বাঁচিয়ে এখন কোর্টের সামনে যদি কেউ নিয়ে যায় যে এই লোকটি অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত হয়েছিলেন তবুও পরীক্ষা দিয়েছে, কোর্ট তখন কিছু ব্যবস্থা নিতে পারবে। কিন্তু লোকে যদি সেটা নাই জানতে পারে এবং কোর্টের কাছে সেটা না জানানো হয়, লোকে জানতে পারলো কিন্তু কোর্টকে জানানো, তাহলে তো কোর্ট কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় নেই, কারণ কোর্ট ঘুরে ঘুরে তদন্ত করে বেড়ায় না। সেটা অভিযোগ পেলে বা অভিযোগ না পেলে তদন্তকারী সংস্থার লোকেরা করবে। তো আমাদের এখানে রাজ্যের পুলিশ সেটা করবে বলে আমার মনে হয় না, যখন শাসক দল যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের প্রতি তাদের দয়া বেশি, কারণ তারা তাদের কাছ থেকে টাকা আদায় করেছে এবং তারা অসন্তুষ্ট হলে টাকাগুলো ফেরত চাইবে। তো এখন যদি প্রকাশ্যে কিছু এসে যায় এবং কোর্টের কাছে যায় তাহলে সেটা নিয়ে আবার পরীক্ষা বাতিলও হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। কতবার এতগুলো মানুষের ভবিষ্যৎ, দেখুন এতগুলো মানুষের ভবিষ্যৎ তো বিপন্ন হতো না যদি না রাজ্যের মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী এবং অন্যান্য লোকেরা মিলে টাকা নিয়ে চাকরি বিক্রি না করতেন, তাহলে মামলাই হতো না। আর মামলা হওয়ার পরও যদি তারা হাইকোর্টে জানিয়ে দিতেন, কি সুপ্রিম কোর্টে জানিয়ে দিতেন যে এরা বৈধভাবে চাকরি পেয়েছে, তাহলে তাদের চাকরি বাতিল হতো না। যেহেতু তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাদের নাম তারা প্রকাশ করতে চাননি, তাদেরকে অসন্তুষ্ট করতে চাননি, সেই জন্য যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি বাতিল হয়েছে। তো এখন আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের যাদের কাছে টাকা নিয়েছেন তাদের প্রতি দরদ আছে, যাদের কাছে টাকা নেননি তাদের প্রতি তাদের কোনো রকম দরদ নেই। অতএব তাদের চাকরি থাক, তারা পুনরায় চাকরি না পাক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি না থাকলে তাদের একটা মাথা ব্যথা, কারণ তারা টাকা ফেলেছে। গ্রুপ সি দেওয়া যায় এভাবে, যেভাবে মুখ্যমন্ত্রী বলছিলেন যে এদের অযোগ্যদের কেন অযোগ্য বলছে আমি তো বুঝতে পারছি না, তাহলে গ্রুপ সি। এখন মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে সেটা তিনি দিতে পারবেন না, দিতে পারলে কন্টেম্প অফ কোর্ট হবে, তার সাজা হবে। কিন্তু এই লোকগুলো তো সব টাকা দিয়ে চাকরি পেয়েছে, তো তারা যাতে এক্ষুনি একদম উঠে পড়ে টাকা ফেরত না চায় তার জন্য এসব কথা বলা। বেশ কিছু ভিডিও সামনে আসছে একেবারে ভিডিও কি, সুপ্রিম কোর্টের রায়ের পর নেতাজি ইন্ডোরে তিনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজনের চাকরি যাবেন না। তো উনি কি একজনের চাকরি বাঁচাতে পেরেছেন? পারেনি তো। তো উনি বলছিলেন যাদের কাছে টাকা নিয়েছেন তারা যদি টাকা ফেরত না চায় তার জন্য। উনি বলছিলেন যে আগে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরটা দেখি, তারপর যারা অবৈধভাবে পেয়েছে তাদেরটা দেখবো। তো যারা অবৈধভাবে পেয়েছে তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে আর পরবর্তী পরীক্ষা বসতে। তাহলে তিনি কিভাবে দেখবেন? তিনি দেখতে পারবেন না জানেন, কিন্তু তাদেরকে সন্তুষ্ট রাখা যাতে টাকাটা এখনই ফেরত না চাইতে শুরু করে। এই যে পরীক্ষাটা হলো আজকে, হৃদয় অত্যন্ত যন্ত্রণা নিয়ে আমরা গিয়েছিলাম কিছু পরীক্ষা সেন্টারের কাছে, যখন তারা ঢুকছেন এবং বেরোচ্ছেন সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা তো বলছে অত্যন্ত যন্ত্রণা নিয়ে আমরা ঢুকেছি এই পরীক্ষা দিতে, কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরেও আবার স্থগিত হয়ে যাবে না তো, এই চিন্তা তাদের মাথায় ঢুকে আছে। সেটা হওয়ার সম্ভাবনা তাদের বেশি আছে, কারণ তারা টাকা, যারা টাকা দেননি। কারণ ধরুন কেউ আজ থেকে 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলেন, ইতিমধ্যে তাদের সংসার হয়েছে, ঝামেলা বেড়েছে, কারো ছেলে মেয়েও হয়েছে, তো তখন পড়াশোনা যেভাবে করতে পারতেন এখন সেভাবে পড়াশোনা করা সম্ভব নয়। তবে এখন নতুন যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো অনেক কারেন্ট, আপ টু ডেট, তাদের সঙ্গে তাদের প্রতিযোগিতা করা খুব সহজ নয়। অতএব যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন
তাদের অনেকেই চাকরি নাও পেতে পারে। বেশ, এই এই পাড়ায় যে পাড়ায় পাড়ায় যে সমাধান হচ্ছে, এর মধ্যে আরেকটা সমাধান মানুষ, এই যে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন টাকা ফেরতের ব্যাপারটা, ওই জনপ্রতিনিধিদের ঘিরে ধরে কার থেকে 5 লাখ, কার থেকে 3 লাখ নিচ্ছে, এর বিচার রাস্তায় হচ্ছে। এ যদি একের পর এক হতে থাকে, এ ছবি তো ভয়াবহ। না না, পাড়ায় পাড়ায় টাকাটা দিয়েছে তো ওই জন্যে। আপনাদের মনে আছে, এটা তো পরিযায়ী শ্রমিক নিয়ে আমার সমশ্রী নামেও একটা প্রকল্প চালু হয়েছে। তো সমর্থন নামে যে প্রকল্প চালু হয়েছিল, যে যারা বাইরে কাজ করতে যেত, নোটবন্দির জন্য যেতে পারছে না, তাদের 50,000 টাকা করে দেবে। কিন্তু সেই টাকা যারা পরিযায়ী শ্রমিক কাজ করতে যেত তাদের কারো অ্যাকাউন্টে ঢোকেনি। আমার গ্রামের যে অভিজ্ঞতা, সেগুলো ঢুকেছিল সেই সব লোকদের কাছে যারা নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এবং যেদিন ঢুকেছিল সেদিনে টাকাটা তুলে নেতারা নিয়ে নিয়েছিল। এই ব্যাপারটা আমি লিখিতভাবে থানায় জানিয়েছিলাম, এসডিওকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলাম, উপরে এখানে ডিজি হোম সেক্রেটারিদের কাছে জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেহেতু শাসক দলের নেতারা যুক্ত হয়েছে। অতএব এইবারও যে পাড়ায় পাড়ায় সমাধান মানে ওই টাকাগুলো নেতাদের পকেটে ঢোকানো বা পার্টির ফান্ডে ঢোকানো। এই যে শ্রমশ্রী প্রকল্প দিয়েছে, সেটাতেও তার মানে ওই নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, তাদের নামে টাকাটা স্যাংশন করে পার্টির ফান্ডে ঢোকানো বা নেতাদের পকেটে ঢোকানো, এছাড়া অন্য কিছু হবে না। এই যে আপনি বলছেন আদালতের নজরে নিয়ে আসলে তারপরে আদালত দেখবে এবং এটার প্রতি একটা স্টে দেবে বা কন্টিনিউ করবে। এরপরেই তো কুণাল ঘোষরা আবার বলা শুরু করবে যে আইনজীবী দিয়ে এইগুলো বন্ধ করে দেয়, মমতা ব্যানার্জি মানবিক, আমাদের চাকরি দিতে দেয় না। দেখুন, আপনি যার নাম বলছেন তার কথা যা বলেন, কিছুদিন আগে বলতেন বা এখন বলতেন, এত ফারাক, এবং তিনি যা খুশি তাই বলতে পারে না, তো তার কথার উপর মন্তব্য করাটা আমার ঠিক হবে না। আমি শুধু একটা কথা বলবো, যে টাকা নিয়ে চাকরি বিক্রি করা কি মানবিকতার লক্ষণ? যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, তালিকা না দিয়ে তাদের চাকরি বাতিল করা কি মানবিকতার লক্ষণ? যারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে, তাদেরকে ভাতা দেয়া কি মানবিকতার লক্ষণ? তাহলে তো অনেক ডাকাত আছে যারা ডাকাত করে খায়, তাহলে তাদেরকে ধরে জেলে পোরা পুলিশের কাজ, তাহলে সেটা মানবিকতা নয়। কেউ তো খুন করে খায়, সুপারি কিলার বলে কথা আছে। তো তাহলে তাকে যদি আপনি ধরে জেলে পাঠান, তার ফ্যামিলিটা না খেয়ে মরবে না? তাহলে এই তাদেরকে ধরা কি মানবিকতা নয়? আরে তিনি বলেন এলএলবি, এখন তার এলএলবি ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির জালি ডক্টরের মতো জালি কিনা আমি জানি না, কিন্তু আইন অনুসারে উনি এরকম কথা বলতে পারেন না, বেঠিক কথা। আপনাকে দুটো শিক্ষামন্ত্রীর নাম বলছি, একটা হচ্ছে পার্থ দে আর একটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। ঠিক, আপনি এই দুজনের কি ব্যাখ্যা আপনি দেবেন? দেখুন, পার্থ দেখেও আপনারা দেখেছেন, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তিনি, আমি তো বাঁকুড়া অ্যাডিশনালিস্ট ছিলাম, বাঁকুড়ার একটা কলেজে তিনি পড়াতেন। তো তিনি কারো কাছে টাকা নিয়ে কোনো জানাশোনা পার্টির লোকের যদি চাকরি দিয়ে থাকেন, আমি জানি না, সিপিএমের লোকদের এ পদভ্যাস ছিল না, আমি বলবো না, কিন্তু কারো কাছে টাকা আদায় করছেন তারপরে চাকরি দিচ্ছেন, এরকম আমি শুনিনি। আর পার্থ চ্যাটার্জির সম্পর্কে তো উনি এর আগে যে চাকরি করতেন তারও আপনারা রেপুটেশন নিশ্চয় পেয়ে থাকবেন। আর তারপরে শিক্ষামন্ত্রী হিসেবে যে রেপুটেশন, সে তো আপনাদের কাছে এখন অজানা নাই। আমার ধারণা এখনো তিনি হাজতেই আছেন। ক বছর হলো? 22 সালে অ্যারেস্ট হয়েছেন তো। ডি মামলা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সি মামলাটা রয়েছে। হ্যাঁ, তো তার মানে তিনি এত সৎ কাজ করেছেন যে তাকে হাজতে থাকতে হচ্ছে, খুব জোর হাজতের বদলে হাসপাতালে থাকছেন, কিন্তু নামে তো হাজতে আছেন। এবং তিনি, তদন্তকারী সংস্থার লোকেরা যখন তাকে অ্যারেস্ট করে, তখন মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, অন্য কাউকে ফোন করেননি। এবং তার বান্ধবীর খাটের তলা থেকে যে টাকার ছবি আপনারাও দেখেছেন, যে ধনরত্নের ছবি আপনারাও দেখেছেন। তো পার্থ চ্যাটার্জি এরকম সৎ লোক। আর আপনি আর একজন পার্থর নাম বললেন, তিনি কিরকম সৎ লোক সেটা আপনারা জানেন। এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না।